তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বৈদ্যুতিন চিঠি ও খুদে বার্তা নিয়ে। আমাদের বাংলা ব্যাকরণের ৭০ নাম্বার নির্মিতিতে আছে। এই ৭০ নাম্বার নির্মিতিতে আছে, কিন্তু অনেকেই এই ৭০ নাম্বার নিয়ে একদমই কোনো প্রস্তুতি নেয় না। তারা মনে করে যে পরীক্ষার আগের দিন এমনি যাব, এমনি লিখে দিব, এই সেই। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এই বৈদ্যুতিন চিঠি ও খুদে বার্তা এই নির্মিত অংশের একটি অংশ, এখানে তোমার 10 নাম্বার। এখানে তুমি যদি একটু ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাও, তাহলে 10-এ 8 তোলা কোনো ব্যাপার না। কিন্তু তুমি যদি এমনিতেই কোনো প্রিপারেশন ছাড়া আহ, একটা লিখে দিয়ে আসো, হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে হয়তো সেখানে 2-3 দিবে। তো এই কারণে আমাদের অনেক সময় মনে হয় যে আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়ে আসছি, আমি লিখে আসছি, কিন্তু আমার কেন আমি পেলাম না, এই সেই এরকম চিন্তা ভাবনা করো। তো এখানে কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা আজকে নির্মিতি অংশেরই একটা বিষয় বৈদ্যুতিন চিঠি এবং খুদে বার্তা নিয়ে আলোচনা করব। তো তোমাদের এখানে বৈদ্যুতিন চিঠির সাথে আরো কিছু জিনিস আছে, ভাষণ আছে, ইয়া আছে, এগুলা আমরা আলোচনা করব। তবে তোমাদের মনে রাখতে হবে যে আমি তোমাদের জন্য বলবো, তোমরা অবশ্যই অবশ্যই বৈদ্যুতিন চিঠি এবং খুদে বার্তাটাকে পরীক্ষার হলে প্রায়োরিটি দিবে। কারণটা হচ্ছে যে তুমি ভাষণ লিখতে গেলে অনেক লেখা লিখতে হবে, বা প্রতিবেদন লিখতে গেলে অনেক লেখা লিখতে হবে। তার চাইতে অপশন হিসেবে বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা লিখলে অল্প লিখে বেশি মার্কস পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো বৈদ্যুতিন চিঠি কি, আগে আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। বৈদ্যুতিন চিঠি কি? বৈদ্যুতিন চিঠি হলো, দেখো বানানটা বৈদ্যুতিন। কেউ কি বলতে পারবে বৈদ্যুতিন চিঠি কি? ওকে, বৈদ্যুতিন চিঠি কি, এটা কে বলতে পারবে? দেখি কমেন্টে লিখো তো দেখি, বৈদ্যুতিন চিঠি কাকে বলে। যারা পারো দেখি কমেন্টে লিখো। অনেকে লাইভ দেখছো, যারা যারা পারো তারা কমেন্টে লিখো। দেখি কে কে কেমন উত্তর দিয়ে দিচ্ছি। দেখো বানানটা বৈদ্যুতিন। কেউ কি বলতে পারবে বৈদ্যুতিন চিঠি কি? ওকে, তোমাদের মোবাইল থেকে আবার লাইভে দেখতে হচ্ছে তোমাদের প্রশ্ন কি আসতেছে না আসতেছে। হুম। তো দেখি কমেন্টে রিয়া মল্লিক, রিয়া মল্লিক ভিডিও দেখতেছো? আর কেউ কি ভিডিও দেখতেছো? কমেন্টে লিখো, 2-3 জন তো দেখতেছো। আচ্ছা, যাই হোক, বৈদ্যুতিন চিঠি হলো, আমরা ইংরেজিতে এটাকে বলি ইমেল। ইমেল বলি বা ইলেকট্রনিক মেইল যেটাকে বলি, সেটাকে বলা হয় বৈদ্যুতিন চিঠি। বৈদ্যুতিক হবে না, এটা বৈদ্যুতিনই হবে। ওকে, বৈদ্যুতিন চিঠি হচ্ছে আমাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু একটা রিডিকুলাস ব্যাপার হচ্ছে বা পিকুলিয়ার ব্যাপার হচ্ছে যে আমাদের এই বিষয়টাই পরীক্ষার হলে আমাদের খাতায় লিখতে হয়, যদিও এটা হওয়া উচিত ছিল আমার মতে যে সরাসরি এটা ইমেল লিখতে হবে, ইমেলের একটা ইমেল পাঠাতে হবে, সেখান থেকে তারা এখান থেকে এটা দেখবে। হ্যাঁ, আহ, তো আমাকে প্রথমে মনে রাখতে হবে যে আমি তোমাদেরকে আবার একবার হাতে এঁকে এঁকে দেখাবো, তারপরে তোমাদেরকে ব্যাখ্যা করব, বা আমি সরাসরি স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে একটা ইমেইলের ফরম্যাট কেমন হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই ইমেইল লিখতে গেলে আমরা অনেকেই মনে করি যে ইমেইল আমার বুঝি কি একদম একটা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে দিয়ে আসলে হবে। ইমেইল হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে খাজুর আলাপের জিনিস না। খাজুর আলাপ মানে বুঝো, মানে শুধু শুধু অপচয়, সময় অপচয়। যে অনেকে আছে বিদেশে থাকে, হ্যাঁ, দুবাইতে থাকে, সৌদি আরবে থাকে, তারা ফোন দিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলে। এটা আমার কাছে আসলে খুবই বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় যে তারা মনে করে যে আমরা এখানে বাংলাদেশে যারা বসে আছি, তারা মনে হয় কোনো কাজ কাম করি না। ওকে, তারা বুঝি এমনিতেই সরকারের বেতন তুলে সরকার আমাদের বেতন দেয়, তারাই শুধু কাজ কাম করে, তাদের কথা বলার জন্য যেন আমরা বসে থাকবো বা ইয়ে করবো। তো যাই হোক, ওইটা আমার আসল বিষয় না। ইমেইলের বিষয়টা হচ্ছে একটা প্রফেশনাল বিষয়। ইমেইলের বিষয়টা কি, একদম সম্পূর্ণরূপে একটা প্রফেশনাল চিন্তা ভাবনা থেকে ইমেলটা আসবে। ইমেল কোনো
কি গসিপিং এর জিনিস না। ইমেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আধুনিক যুগে তোমাকে ইমেল পাঠাতে হবে। তবে তোমাদের কেন এটা ইমেলটা পাঠ্যতে অন্তর্ভুক্ত করা হলো, তার অন্যতম প্রধান কারণ হলো এই যে এখন তোমার আধুনিক দুনিয়াতে তোমাকে ইমেল পাঠাতে হয় বিভিন্ন, তুমি মনে করো এই যে এইচএসসি পরে যদি দেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চাও, তোমাকে ইমেলে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তোমার বিভিন্ন প্রফেসরকে ইমেল পাঠাতে হবে। তারপর হচ্ছে যে চাকরির জন্য যখন আবেদন করবে তখনও দেখা যাবে যে কি অনেকেই চাকরির ইমেল পাঠাতে হবে। ওকে। তো এই কারণে তারপর এছাড়াও চাকরিতে জয়েন করার পরে তোমাকে, বা তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, তোমাকে বিভিন্ন প্রয়োজনে নানা জনকে, তোমার সিনিয়র জুনিয়র, তোমার কোওয়ার্কার, তোমার বস, তোমার কলিগ বা যারা আছে তাদেরকে নানাভাবে কি করতে হবে, বিভিন্ন ইমেল পাঠাতে হবে। এটা একটা প্রফেশনালদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। তো ওই ইমেল পাঠাইতে গিয়ে আমরা অনেক সময় জানি না ইমেলে কিভাবে লিখতে হয়। আমাদের পাঠ্যতে ইমেলটা অন্তর্ভুক্ত করা হয়েছে মূলত এ কারণে যে আমরা যেন বুঝতে পারি এখন থেকে যে কিভাবে ইমেল লিখতে হবে। ওকে। তো এই জন্য প্রথমে মনে রাখতে হবে পরীক্ষার খাতায় আমাদের ইমেল লেখার সময় অবশ্যই একটা কি ছক এভাবে আঁকবে। ওকে। এবং ছক আঁকার পরে আমি একটা নতুন পেজে ছক এঁকে দেখাই, তোমরা খেয়াল করো। প্রথমে তোমাকে কি করতে হবে, মনে করো এই যে এটা হচ্ছে খাতার পৃষ্ঠা। ওকে। খাতার পৃষ্ঠা তো, এই খাতার পৃষ্ঠাতে তুমি মার্জিন টানলে, স্কেল দিয়ে টানলে, আমি হাতে টেনেছি, তোমরা স্কেল দিয়ে টানলে প্রথমে লিখবে যে কি, মনে করো লিখবে যে কি, মনে করো 10 নং প্রশ্নের উত্তর। 10 নং প্রশ্নের উত্তর। এরপর তোমাকে যে বিষয়ে ইমেল লিখতে বলা হবে। ওকে। যেমন ধরো শীতের সকালের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি ইমেল, যেহেতু শীতকাল এসেছে আমি তাই শীতের সকালের বর্ণনা দিলাম। হ্যাঁ, তোমাকে প্রথমে কি করতে হবে, এই নীল কালি দিয়ে বা যে কোনো ভাবে সুন্দর করে এভাবে লিখবা, শীতের সকালের বর্ণনা দিয়ে কি ইমেল। তোমার প্রশ্নে যদি লেখা থাকে ইমেল লিখো, তাহলে তোমাকে লিখতে হবে ইমেল। আর যদি বলে যে বৈদ্যুতিন চিঠি লিখো, তাহলে সেটা দিয়ে একটা ইয়ে করতে, তাহলে আমি মনে করি ইমেলই লিখলাম, শীতের সকালে বর্ণনা দিয়ে ইমেল। ওকে। এভাবে দিয়ে আন্ডারলাইন করে তারপর তোমাকে একটা কি একটা ছক আঁকতে হবে। ওকে। আমি ধরো ছকটা তোমাদের আলাদা কালি দিয়ে দেখানোর জন্য লাল কালি ব্যবহার করলাম। একটা কি এভাবে একটা ছক আঁকবে। সরি, এটা আবার কি চলে আসলো। প্রথমে এইভাবে ছকটা আমি আঁকলাম। হুম। ছক এঁকে আমাকে তিনটা বক্সের প্রথমে এভাবে তিনটা পার্ট ভাগ করে নিতে হবে। ওকে। তিনটা পার্টে ভাগ করে নিলে এখানে আমাদের প্রথমে এখানে কি লিখবা তুমি, এখানে লিখবা তোমার মনে করো ফ্রম। হ্যাঁ, আমি এটা এখানে ইয়ে দিয়ে লিখে দেখাচ্ছি। এখানে প্রথমে এই জায়গাটাতে কি লিখবে, ফ্রম। ফ্রম আগে লিখতে পারো, পরেও লিখতে পারো, বা টু। হ্যাঁ। তারপর এখানে হচ্ছে যে সাবজেক্ট, অনেকে কি করে এখানে সংক্ষেপে এসইউবি সাবজেক্ট লিখে। এই সাবজেক্ট এভাবে লিখবে না, তোমরা একদম পুরোপুরি এভাবে পুরোপুরি সাবজেক্ট পুরোটা এভাবে লিখবে। সাবজেক্ট মানে পুরোপুরি, আমি এখানে জায়গা সংকুলন না হওয়ার কারণে এভাবে দেখাচ্ছি, তোমাদের একটু জুম করে দেখাই। বুঝে গেছে? এই যে দেখো এভাবে তুমি লিখবে সাবজেক্ট। এখন আসো ফ্রম, মনে করো তোমার নাম হচ্ছে রহিম, তাহলে তোমার নাম থেকে তুমি লিখবা যে রহিম, একটা একটা ইমাজিনারি একটা মানে কাল্পনিক একটা ইয়ে দিবা, রহিম @ মনে করো তুমি দিলা yahoo.com অথবা gmail.com দিবা। হ্যাঁ, gmail.com, একটা জিমেল, যাকে তুমি এখন ইমেলটা পাঠাবে, হ্যাঁ, তাকে তুমি এখন লিখবে। তাকে তুমি লিখলা মনে করো, যে মনে করো তুমি এটা দিবা তোমার সুমিকে। হ্যাঁ, তাহলে দিলা সুমি অ্যাট দ্য রেট, হ্যাঁ, @yahoo.com। এগুলো কিন্তু তোমাকে ইংরেজিতে লিখতে হবে। ইমেল অ্যাড্রেস সবসময় কি ইংরেজিতেই লিখতে হয়, বাংলায় লেখা যায় না।
তোমাকে এই অংশটা ফ্রম টু সাবজেক্ট, এখানে যেভাবে আমি ইংরেজিতে লিখেছি, পরীক্ষা তোমরা দিবা বাংলা, কিন্তু লেখার সময় এগুলো এইভাবে ইংরেজিতে লিখতে হবে। শুধু সাবজেক্টের জায়গায় এসে তুমি কি বিষয়ে, এই যে যে উপরে এখানে লিখছো না, শীতের সকালের বর্ণনা, হ্যাঁ, তাহলে এখানে তুমি সেটাই লিখবা সাবজেক্ট। সাবজেক্টে কিন্তু অনেকে কি করে, প্রশ্ন থেকে বিশাল করে লিখে দেয়। এটা করা যাবে না, তুমি খুব সংক্ষিপ্ত ভাবে, মানে সাবজেক্টটা পড়লেই যেন কি বিষয়ে এই ইমেল সেটা তুমি জানা যায়। যেমন ধরো তোমার একটা রচনার নাম, তাই না? রচনার নাম তুমি যখন জানবে, তুমি বুঝতে পারবে যে এই পুরো রচনাটা বা পুরো আর্টিকেলটা কি বিষয়ে লেখা হয়েছে। ঠিক তেমনি তোমাকে ইমেলের সাবজেক্টটা ওভাবে লিখতে হবে, 4 থেকে 5টা শব্দ সর্বোচ্চ। হ্যাঁ, তাহলে তুমি এভাবে লিখো এখানে, তাহলে এখানে কি লিখবা? শীতের সকালের বর্ণনা। বোঝা গেছে? বাস, এতটুকু এনাফ। অনেক জায়গায় অনেক গাইড বইতে আমি দেখছি যে বিসিসি লিখছে, হ্যাঁ, তারপর সিসি লিখছে, এগুলো আমার দরকার নাই। এগুলোর কোনো দরকার নাই, আমরা শুধু এতটুকু অংশই লিখবো। এই এই পার্টটা এতটুকুতে তুমি যদি লিখতে পারো সুন্দর করে, এটা লাল কালি দিয়ে আমি যে অংশটা আঁকছি সেটা তোমরা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে আঁকবা। হ্যাঁ, এবং এখানে ভিতরে ফ্রম, জিমেইল বা এগুলো যেগুলো লিখছি, এগুলো তোমরা কিভাবে করবা? এগুলা করবা যে সুন্দর করে কলম দিয়ে লিখবে। হ্যাঁ, নীল কালির কলম দিয়ে লিখতে পারো অথবা কালো কালির কলম দিয়ে লিখতে পারো। ওকে, এখন আসো বর্ণনা। বর্ণনাটা আমি কিভাবে লিখবো? হ্যাঁ, বর্ণনা আমার ইমেলে লেখার সময় মনে রাখতে হবে, ইমেলে লেখাতে আমাকে ভাষার ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মাথায় রাখতে হবে। যে ইমেলের ভাষা কেমন হবে, ইমেইলের ভাষা, ইমেলের ভাষাটা কেমন হবে? প্রথমে 1 নাম্বার হইতে হবে যে সহজ এবং প্রফেশনাল। ওকে, সহজ এবং প্রফেশনাল, কারণ তোমার এই ইমেল পড়ে তুমি এখানে এমন ভাবে লিখতে হবে যেন তোমার সহজেই যেন সে এটা বুঝতে পারে। এবং এখানে প্রফেশনাল বলতে বোঝাচ্ছে যে এখানে কোনো, মনে করো তুমি তাকে তুই তুকারি করে বললা, হ্যাঁ, বা কাউকে একদম খুব অন্য কোনো ইয়েতে লেখা, ডার্লিং, জানু, এই সেইভাবে লেখা, এইসব জিনিস ইমেইলে লেখা যাবে না। ওকে, তোমাকে সহজ এবং প্রফেশনাল ভাষাতে লিখতে হবে। ওকে, এখানে এবং কি আহ, আহ, যথোপযোগী আহ, ভাষা তোমার ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে যে তোমার 1 পৃষ্ঠাতে লেখা শেষ করতে হবে, 1 পৃষ্ঠায় লেখা শেষ করবে। ওকে, এবং 3 নম্বরও হচ্ছে যে 1 পৃষ্ঠায়, মানে তুমি যে এই যে যে এখানে ইমেলের যে ইয়েটা লিখছো, এই 1 পৃষ্ঠা যে একটা ছক এঁকেছো, এই 1 পৃষ্ঠার ভিতরে তুমি কি মূল কথাটা অ্যাড করে দিবে, মানে সব কথা এর ভিতরে তোমাকে লিখতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তোমাকে এখানে আহ, 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 এই ভাষাতে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট কথাটা অবশ্যই অ্যাড করে দিবে। কারণ হচ্ছে যে কি, অ্যাটাচমেন্ট কথাটা অ্যাড করবে। এগুলো অনেক গাইড বইতে নাই, তোমাদের এখানে আমি কিছু নোটস দিব, সেগুলো একটু পড়লে তোমরা এখান থেকে কিছু আরো ভালো করে ধারণা পাবে। তো এই 3টা বিষয় ইমেলের ভাষা লেখার ক্ষেত্রে, এই 3টা বিষয় আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখন মনে করো তুমি তোমার বসকে কি ইমেল করতেছো, বা মনে করো শীতের সকালে বর্ণনা দিয়ে বন্ধুকে ইমেল করতেছো, সে যতই ক্লোজ বন্ধু হোক না কেন, সেখানে তোমার প্রফেশনাল লুকটা বজায় রাখতে হবে। তাহলে তুমি এখানে লেখার সময় কি লিখবা? তোমার প্রথমে লিখতে হবে যে কি, মনে করো প্রিয়, প্রিয় কাকে লিখছো, কাকে পাঠাইছো, এই যে সুমিকে পাঠাইছো, তাহলে লিখতে হবে কি সুমি। টু কাকে দেয়া, সুমিকে দেয়া আছে, তাই না? টু দেয়া আছে কাকে, সুমিকে, তাহলে আমার লিখতে হবে প্রিয় সুমি। তাহলে আমার কথাবার্তা এরকম, আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো, আমিও ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে। তুমি গত ইয়াতে আমাদের গ্রামের বাড়িতে এসেছিলে, আমাদের গ্রামের বাড়িতে এসে তুমি বর্ষাকালে এসেছিলে, শীতের সকালের বর্ণনা শুনতে তুমি চেয়েছিলে, বলেছিলে শীতের সকালটা কেমন তা যেন তোমাকে আমি ইমেলে জানাই। হ্যাঁ, এখন শীত আসি আসি করছে, আমি তাই একটি শীতের সকাল কেমন সেই বিষয়ে কিছু বর্ণনা তোমাকে আমি দিচ্ছি। এবং ওই যে বলছিলাম যে এখানে একটা কথা বলছিলাম, আমি মনে আছে, এই যে এখানে একটা কথা বলছিলাম অ্যাটাচমেন্টের কথা, এই যে অ্যাটাচমেন্ট বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাই তুমি এখানে এবার লিখে দিবা যে কি, তোমার বোঝার সুবিধার্থে আমি কিছু ভিডিও, হ্যাঁ, গুড় বানানোর ভিডিও, অথবা কিছু কি ইয়া শীতের পিঠার ছবি, হ্যাঁ,
সকালবেলার দৃশ্যের ছবি এই ইমেলের সাথে অ্যাটাচ করে দিলাম। ওকে, এই যে অ্যাটাচ কথাটা এভাবে তুমি কি একটা প্রাসঙ্গিক ভাবে দিয়ে দিবে। বুঝে গেছে? তাহলে এখানে দেখো আমি কিন্তু খুব বেশি ইয়ে করবে না, সব মিলে তোমার 12 থেকে 13 লাইনের ভিতরে 10 থেকে 12টা বাক্য বা সর্বোচ্চ তুমি 15 থেকে 20টা বাক্যের ভিতরে কি ইমেল লেখা শেষ করবে। এবং এখানে সব কথা যেন চলে আসে এবং প্রফেশনাল ইয়েতে কথা বলবে। 2টা প্যারা করবা সর্বোচ্চ। একটা প্যারা হবে এরকম, এতে প্রথমে প্রিয় কেমন আছো, ভালো আছি, এই সে এতটুকু এভাবে করে দিয়ে এতটুকুতে একটা প্যারা শেষ হয়েছে। তো এখানে এখানে একটু স্পেস দিয়ে আরেকটা প্যারা শুরু করবা। এখানে এই প্যারাটা যাতে একটু বড় হয় এই প্যারাটা লিখে তারপর ফিনিশিং ইতি অমুক। ওকে, তাহলে এই গেল আমার ইমেলের ফরম্যাট। তাহলে আমার ইমেল মানে কি? ইমেল মানে হচ্ছে বাংলাতে বলা হয় বৈদ্যুতিন চিঠি। ওকে, ইমেল মানে হচ্ছে বৈদ্যুতিন চিঠি। সে বৈদ্যুতিন চিঠিতে কিভাবে লেখা হয় তোমাদের আমাদের প্রফেশনালদের জন্য লেখা হয় এবং ফরম্যাটে শুধু এইভাবে একটা ছক অবশ্যই আঁকবা। ছক এঁকে এখানে টু, এখানে ফ্রম এবং সাবজেক্ট, এই 3টে জিনিস অবশ্যই উল্লেখ করবা। টুতে যাকে তুমি ইমেল করতেছো তার কথা লিখবা, তার ইমেল অ্যাড্রেস লিখবে। এবং ফ্রম, যাকে তুমি কি যার মানে তোমার নিজের বা তোমাকে চিঠিতে যদি বলে দেয়, মনে করো তুমি সুমি, হ্যাঁ, বা তুমি সুমন, তুমি একটা ইয়া লিখতেছো তোমার বান্ধবী ঈশিতাকে, তাহলে এভাবে করে আমার তাহলে টু আর ফ্রম এর ব্যাপারে যেন উলট পালট না হয়। এখন তুমি এখানে লিখছে প্রিয় সুমি আর এখানে ইমেল অ্যাড্রেস দিছো রাজু, তাহলে কিন্তু তুমি কি নাম্বার পাবে না, তোমার নাম্বার কাটা যাবে। তাই এখানে ফ্রম টু, এটা কাকে লিখতেছো তারটা হবে টু, এবং তুমি নিজে লিখতেছো তোমার নাম যেটা হবে সেটা হবে ফ্রম, এবং সাবজেক্ট হবে কি যে বিষয়ে তোমাকে বৈদ্যুতিন চিঠি লিখতে বলেছে সেটা। ওকে, এবং ভাষাটা হবে কি খুব সংক্ষিপ্ত, বেশি ইয়াও না সংক্ষিপ্তও না, আবার বেশি কি বিস্তারিত না। ওকে, 2টা প্যারাতে তুমি কি 2টা প্যারা দিয়ে তোমার কি লেখাটা শেষ করবে এবং এখানে লেখাতে অ্যাটাচমেন্ট ইয়ে করবে। এবং ভাষার ক্ষেত্রে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। 1 পৃষ্ঠার ভিতরে লেখা শেষ করতে হবে। ওকে, তারপর হচ্ছে যে সহজ সরল ভাষায় প্রফেশনাল ওয়েতে লিখবা। হ্যাঁ, তুই তুকারি, হ্যাঁ, বা এমনি কোনো অন্য কোনো শব্দ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এসব জিনিস লেখা যাবে না। তারপর অ্যাটাচমেন্ট কথাটা অবশ্যই অ্যাড করতে হবে। তো এই গেল আমাদের ইমেল লেখার ভাষা। এখন আসো আমরা আলোচনা করব খুদে বার্তা। ওকে, আমাদের এখন আলোচনার বিষয় কি? খুদে বার্তা। খুদে বার্তা জিনিসটা কি দেখি, কে কে বলতে পারবে? কমেন্টসে লিখো দেখি খুদে বার্তা জিনিসটা কি। খুদে বার্তা জিনিসটা কি দেখি, কমেন্টে লিখো তো দেখি। ওকে, খুদে বার্তা তোমরা কমেন্টসে লেখো নাই, আমি পরে দেখে নিব। খুদে বার্তার ব্যাপারে তোমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে খুদে বার্তা জিনিসটা হলো তোমার, আমরা যে মোবাইলে মেসেজ পাঠাই তাই না, মোবাইলে কি লেখায়, মোবাইলে মোবাইল মোবাইলে যে আমাদের মেসেজ আসে, মোবাইলে যে মেসেজ আসে, হ্যাঁ, সে মেসেজকে বলা হয় কি খুদে বার্তা। ওকে, এবং এই মোবাইলের মেসেজটা আমাদের একটা মেসেজ কাউন্ট হয়। তোমরা মেসেজ পাঠাও তো না, তোমাদের এখন আর সেই এই যুগ নাই, তোমরা এখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগ, হ্যাঁ, ইন্টারনেট দিয়ে অনেক কিছু করতে পারতেছো। আমাদের সময় মোবাইলে একটা মেসেজ পাঠাইতে হইতো, মোবাইলে একটা মেসেজ পাঠাইতে গেলে আমার 160 ক্যারেক্টার হিসাব করতে হয়। ওকে, 160 ক্যারেক্টার মানে 160 ক্যারেক্টারের বেশি যদি হয়ে যায়, ক্যারেক্টার খেয়াল করো, লেটার না। ওকে, 160 লেটারের বেশি যদি হয়ে যায় তাহলে আবার 2টা মেসেজের টাকা কেটে ফেলতো। একটা মেসেজ পাঠাইতে আমাদের সময় 2.2 টাকা, 2.5 টাকা লাগতো। এখন তো মানে 500 টাকা, এই 50 টাকা দিয়ে 1000 SMS, কয়েক হাজার SMS পাঠায়। তখন আমাদের একটা মেসেজ পাঠাইতেই কি 2.5 টাকা খরচ হইতো। তাই একটা মেসেজ পাঠানোর আগে 10 বার চিন্তা করতাম, অনেক চিন্তা ভাবনা করে একটা মেসেজ আমাদের লিখতে হতো। তো মোবাইলে মেসেজ যেটা আছে সেটাকে বলা হয় খুদে বার্তা। খুদে বার্তাও কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে যে অনেক সময় তোমার সব জায়গায় ইন্টারনেট থাকে না, মোবাইলে মেসেজ দিয়ে রাখতে হয়। তখন তখন কি হয়, তুমি যখনই নেট কানেকশন আসবে সাথে সাথে তোমার ওখানে মেসেজটা ইয়া হবে। ওকে, তুমি যখনই মানে মোবাইলের নেটওয়ার্ক একটু দুর্বল হলেও
সেখানে মোবাইলের মেসেজটা কিন্তু ঠিকই চলে যায়। তাহলে এই যে যে আমরা টেক্সট মেসেজ যেটাকে বলি, ওকে, টেক্সট মেসেজ তোমাদের দেখো বিভিন্ন টেক্সট মেসেজ মোবাইলে আসে, ওটিপি আসে, তাই না? ওটিপি আসে, তারপর বিভিন্ন প্রমোশনাল ইয়েতে আসে, জিপি অফার, এত টাকার ইয়ে কিনলে এত টাকার বোনাস, এই সেই ইত্যাদি এগুলো আসে। সেগুলোই হচ্ছে আমাদের টেক্সট মেসেজ। এই টেক্সট মেসেজকে বলা হচ্ছে যে কি, খুদে বার্তা। এটার সাথে আমাদের ইমেলের পার্থক্যটা কোথায়, এটা নিয়ে এখন একটু আলোচনা আমরা করব। টেক্সট মেসেজ বা খুদে বার্তার প্রথমে যে বিষয়টা আমাদের এখানে এভাবে একটা, প্রথমে আমার টাইটেল কিন্তু লিখে নিতে হবে। মনে করো তুমি কলেজ থেকে তোমার মনে করো একটা ইয়া করা হবে, এই সামনে পিঠা উৎসব করা হবে, ওকে। হ্যাঁ, পিঠা উৎসবের খুদে বার্তা, তাহলে তুমি প্রথমেই কি লিখবে? টাইটেল লিখবে পিঠা উৎসবের খুদে বার্তা। পিঠা উৎসবের খুদে বার্তা এভাবে লিখে তারপর কি, তারপর তুমি বক্স আঁকবে একটা, অবশ্যই একটা সুন্দর করে বক্স, ইমেলে যেভাবে বক্স আঁকে, হ্যাঁ সেভাবে করে একটা বক্স আঁকবে, ওকে। তোমার ইমেলে একটা বক্স রেখে এখানে ইমেলে যেমন তিনটা ঘর দিছিলা, এখানে তোমার দুইটা ঘর দিতে হবে, ওকে। এখানে এভাবে দিয়ে এখানেও টু এবং ফ্রম, এই কথা দুইটা লিখবা। টু এবং ফ্রম লিখে এখানে মাথায় রাখতে হবে যে তোমার এই খুদে বার্তাতে কিন্তু সাবজেক্ট লেখার দরকার নাই। এখানে শুধু তোমার টু এবং ফ্রম এতটুকু লিখবে। আর এখানে ইমেল অ্যাড্রেস না, এখানে তোমাকে লিখতে হবে, যেহেতু খুদে বার্তা মোবাইলে মেসেজটা পাঠানো হবে, হ্যাঁ, তাই তোমাকে এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে। তাই তোমাকে মনে করো আমাদের বাংলাদেশের মোবাইল নাম্বার কি দিয়ে শুরু হয়, 0171, আবার পুরা মোবাইল নাম্বার দিয়ে দিও না। এখানে কি করবে তোমরা, এইভাবে ক্রস ক্রস দিয়ে তারপর কি মনে করো লাস্টে একটা 8 দিলা, ওকে। তারপরে আবার মনে করো ফ্রম, মানে যার কাছ থেকে মোবাইল নাম্বার থেকে যাচ্ছে, যাকে পাঠানো হচ্ছে তার মোবাইল নাম্বার হচ্ছে 2। আর তোমার, তুমি যেহেতু পাঠাচ্ছ তোমার মোবাইল নাম্বারটা কি মনে করো এখানে দিলে 01516 ক্রস 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 লাস্টে দিলা 3, ওকে। এখানে কোনো সাবজেক্ট লেখার দরকার নাই। তা আমার পিঠা উৎসবের খুদে বার্তা, এখন আসো এই খুদে বার্তার ভাষাগুলো কেমন হবে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। খুদে বার্তার ভাষা, আমাদের খুদে বার্তার ভাষা কিন্তু বেশি চ্যালেঞ্জিং। তোমাদের পরীক্ষাতে খুদে বার্তা অথবা ইমেল থেকে যে কোনো একটা দিবে, অথবা দিয়ে ভাষণ অথবা প্রতিবেদন দিবে। তো তোমাদেরকে আমি বলবো যে ভাষণ বা প্রতিবেদন না লিখে তোমরা ইমেল এবং খুদে বার্তা টার্গেট করো। ইমেল এবং খুদে বার্তা টার্গেট করে তোমরা ভালো কিছু একটা অ্যান্সার করতে পারবে। তো খুদে বার্তার ভাষা হবে প্রথমেই যে কি, অত্যন্ত সংক্ষিপ্ত। আমার কিন্তু খুদে বার্তায় বেশি লেখা যাবে না, ওকে। পুরো ঘটনার বিবরণ থাকতে হবে। তারপর হচ্ছে যে কি, অযাচিত শব্দ দেয়া, দেয়া মানে দেয়া না দিয়ে আমি মনে করি এটা ব্যবহার করা যাবে না, লিখলাম আর কি, শব্দ ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। এটা কিরকম, এই তিনটা জিনিস আমার প্রথমে মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যে অত্যন্ত সংক্ষিপ্ত হতে হবে। কতটুকু সংক্ষিপ্ত, ওই যে 160 ক্যারেক্টারে তোমার লেখার বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের কয় ক্যারেক্টারে লেখার কথা ছিল, 160 ক্যারেক্টারে লেখার ব্যাপারটা মাথায় রাখতে হবে। মানে ইংরেজিতে তুমি 160টা লেটার লিখলে যেটা হয়, বাংলাতে কিন্তু তা হয় না। বাংলাতে তোমার ইংরেজিতে একটা লাইন লিখতে হয়তো দেখা যাবে 20 ক্যারেক্টার বা 30 ক্যারেক্টার হয়েছে, কিন্তু বাংলাতে একটা লাইন লিখতে গেলে বাংলার ইউনিকোড অনুযায়ী সেটা লিখতে গেলে আমাদের সেখানে দেখা যায় যে খুব অল্পতেই 160 ক্যারেক্টার হয়ে যায়, ওকে। তো দেখো এখন এখানে যে, তাই ভাষাটা আমার অত্যন্ত সংক্ষিপ্ত হতে হবে। তারপর পুরো ঘটনার বিবরণ থাকতে হবে। পুরো ঘটনার বিবরণ কেমনে, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। তোমাকে কোথায়, হ্যাঁ, কখন, হ্যাঁ, কিভাবে, কারা,
কেন ইত্যাদি টাইপ প্রশ্নগুলোর উত্তর একটা ইয়েতে কি থাকতে হবে। এবং 3 নম্বরে হচ্ছে যে অযাচিত শব্দ ব্যবহার করা যাবে না। অযাচিত শব্দ মানে কি? ওই মনে করো আজে বাজে শব্দ ব্যবহার করা, কোনো আলাদা ফ্রেজ ব্যবহার করা, কোনো আলাদা কোনো ওই ইয়া ব্যবহার করা, প্রবাদ প্রবচন ব্যবহার করা, এগুলো ব্যবহার করা যাবে না খুব সংক্ষিপ্ত এতে। মানে ইমেল যদি প্রফেশনাল হয় তাহলে খুদে বার্তা হচ্ছে প্রফেশনালের বাপ। বুঝে গেছে? তো এটা মনে রাখবা যে খুদে বার্তাতে আরো বেশি প্রফেশনাল তোমাকে হতে হবে। এখন আসো আমি একটা খুদে বার্তা যেটা লিখছে, এই যে পিঠা উৎসবের খুদে বার্তা কিভাবে লিখবা। তুমি খুব সংক্ষিপ্ত ভাবে লিখবে এরকম যে সুধী, মনে করো তোমার কলেজের বন্ধুদেরকে তুমি এটা দিচ্ছ, তো একটা জিনিস তুমি যদি অ্যানোটেশন কি হবে এটা বুঝতে না পারো, একদম চোখ বন্ধ করে সুধী লিখে দিতে পারো, অথবা সৌম্য লিখে দিতে পারো। এগুলো হচ্ছে ব্যতিক্রম। যে যখন খাতা কাটবে স্যাররা, তখন এটা দেখে স্যাররা কি হবে, অনেক বেশি খুশি হয়ে যাবে। বুঝে গেছে? তো তুমি সুধী অথবা সৌম্য এভাবে লিখতে পারো সবাই, বা অনেকে ইয়েতে লেখে কি জনাব, প্রিয় বন্ধু, এই সেই, এত কিছু লেখার দরকার নেই। তুমি সুধী লিখলে সব কিছু চলে আসবে। সুধী, তাহলে আমার কলেজে পিঠা উৎসব হবে, তাহলে আমার একটা পিঠা উৎসব হলে আমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কবে হবে? ওকে। তারপর হচ্ছে কোথায় হবে? হ্যাঁ। ওকে। আয়োজক কারা? আয়োজক কারা? আয়োজক কারা? এই কয়েকটা জিনিস আমার মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে এভাবে লিখবো যে সুধী, তোমার এভাবে লিখবা যে আগামী, মনে করো 1লা ডিসেম্বর, 1লা ডিসেম্বর 2025 হ্যাঁ, তারিখ, সকাল, হ্যাঁ 10টায়, সকাল 10টায় কলেজ প্রাঙ্গণে, কলেজ প্রাঙ্গণে, হ্যাঁ কলেজ প্রাঙ্গণে, মনে করো কলেজের কি সাংস্কৃতিক ইয়া করছে, বা যে কোনো একটা অর্গানাইজেশন এটা করতেছে কলেজ প্রাঙ্গণে, আহ, সরকারি কলেজ, বা মনে করো তোমরা একটা কালচারাল গ্রুপ ছিল, হ্যাঁ কালচারাল গ্রুপের নাম ধরো চর্চা, হ্যাঁ চর্চা, সাংস্কৃতিক, সাংস্কৃতিক সংগঠনের, সংগঠনের আয়োজনে একটি, আমি আর লিখতেছি না, একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। তো পিঠা উৎসব কি শুধু হয়? পিঠা উৎসবের সাথে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে না? তো তুমি লিখবে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপনি সবান্ধব আমন্ত্রিত। মানে জাস্ট এতটুকুই। দেখো আমার এখানে কিন্তু কবে চলে আসছে, 1লা ডিসেম্বর। কোথায় হচ্ছে? কলেজ প্রাঙ্গণে, এটাও চলে আসছে। আয়োজক কারা? চর্চা সাংস্কৃতিক ইয়া। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান কি ছাড়া কি আছে? সাংস্কৃতিক অনুষ্ঠান ও কি ইয়া পিঠা উৎসব। ওকে। আর আমাকে কি সেজন্য ডাকা হচ্ছে? আমাকে আহ্বান করা হচ্ছে, বা মেহমান হিসেবে দাওয়াত দেওয়া হচ্ছে। আর আমি কি একা আসবো না, আর অনেকের সাথে আসবো। সবান্ধব বলা হয়েছে, তাহলে মানে আপনি বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন। তাহলে এভাবে আমার খুদে বার্তাতে খুব সংক্ষিপ্ত পরিসরে, খুব প্রফেশনালি, কে কোথায় কখন কিভাবে কারা ইত্যাদি সবগুলো প্রশ্নের উত্তর যেন আমার এই অতি সংক্ষিপ্ত ইয়েতে থাকে, সেটা আমার মাথায় রাখতে হবে। এখন এখানে টেক্সট মেসেজ লেখার সময় আমাদের একটা চ্যালেঞ্জ মাথায় আসে, যে আমি যে এই যে 160 ক্যারেক্টারের কথা বলছি, মোবাইলে লেখার সময় আমার 160 ক্যারেক্টার জিনিসটা মাথায় থাকে, কিন্তু খাতায় লেখার সময় আমি 160 ক্যারেক্টার, মোবাইলে আমার তো এটা একটা ফিনিশিং ইয়েটা আসে, আমি কিভাবে এটা আইডেন্টিফাই করবো যে আমার 160 ক্যারেক্টার হচ্ছে কি হচ্ছে না। এই জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে তুমি সর্বোচ্চ, সর্বোচ্চ 3টি বাক্য, হ্যাঁ এখানে তোমাদের বুদ্ধি, এটা তো তোমার খাতায় এত কিছু স্যার ইয়ে করবে না। 3টি বাক্য ও সর্বোচ্চ 20 থেকে 30 শব্দ। ওকে। এতটুকুতে তোমার পুরো খুদে বার্তাটা লেখা শেষ করতে হবে। ওকে। তুমি যদি এভাবে শেষ করো তাহলে তুমি কি কি সহজেই কি এটা আইডেন্টিফাই করে ফেলতে, লেখাটা শেষ করে ফেলতে হবে। এখন দেখো মজার বিষয় হচ্ছে যে তোমরা যদি এইভাবে ইমেল অথবা খুদে বার্তা লিখো, তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমাদের বিশাল সময় বেঁচে যাবে। কিন্তু এত প্রফেশনালি এত কিছু চিন্তা করে লেখার জন্য তোমাকে আগে বাসায় কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এখন বাসায় সেগুলো পড়তে হবে। ওকে। তো আমি তোমাদের কালকে একটা টেস্ট নিব, আর 2টা আমি পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি। এই 2টা পিডিএফ ফাইল তোমরা ভালো করে পড়বা। এই 2টা পিডিএফ ফাইলের আমি খুদে বার্তার কিছু ইয়ে দিয়ে দিয়েছি। এবং ওটা কি বলে, ইমেল, ইমেল গুলো জাস্ট কি কি ইমেল
গুরুত্বপূর্ণ সেগুলোর কিছু লিস্ট দিয়ে দিব, তোমরা তোমাদের কাছে যার কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বই থেকে এটা দেখে নিবে। তো এই প্রসঙ্গে বলি, তোমরা এখানে কে কি কোন টেক্সট বইটা ফলো করবা, সেটার জন্য আমি বলবো যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই একটা তরঙ্গ সিরিজের একটা বই আছে, সেই তরঙ্গ সিরিজের বইটা তোমরা ফলো করতে পারো। আমাদের এখানে আমাদের তরঙ্গ সিরিজের বাংলা ব্যাকরণ ও নির্মিতি, তরঙ্গ সিরিজের বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এবং এটা হচ্ছে যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এটা বাংলা দ্বিতীয়ের জন্য। আর বাংলা প্রথমের জন্য এই তরঙ্গ সিরিজের বাংলা সরল পাঠ, বাংলা সরল পাঠ। আমি তোমাদেরকে ওই লিঙ্ক দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আর যারা ইয়েতে দেখতেছো লাইভে তাদেরকেও আমি কমেন্টসে দিয়ে দিব। তো তোমরা ওই লিঙ্কে গিয়েও কি অনলাইনে বইয়ের অর্ডার দিতে পারবে। তো আর যা বলছিলাম যে তোমরা অবশ্যই অবশ্যই এই বই দুইটা কিনে ফেলো, কারণ এই বই দুইটা খুবই ভালো মানের বই হয়েছে, এবং এখান থেকে তোমরা অনেকটা ভালো একটা বেনিফিট পাবে আশা করি। অনেক বইতে বাজারে অনেক বই আছে যেগুলো মানে এত বেশি লিখছে, এত বেশি করছে যে ওগুলো আসলে মানে এত ইয়া হয় না। তো এখন তোমাদেরকে আমি প্রফেশনালি একটা ইমেইলের একটা ফরম্যাট দেখাবো। ইমেইলের ফরম্যাটটা কিরকম সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো। একটা ইমেইল লিখতে গেলে আমার কি কি বিষয় থাকতে হবে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা ইমেইলের উইন্ডোটা ওপেন করি। এই যে দেখো, এটা হচ্ছে যে একটা ইমেইলের উইন্ডো, ঠিক আছে? তো এখানে তোমরা, সরি, হ্যাঁ, এদের প্রথমে দেখো টু আছে, এখানে কিন্তু ফ্রম নাই, যেহেতু আমার এখানে ফ্রম অটোমেটিক কম্পিউটার ইয়েতে আছে, এখানে ফ্রম দেয় না, এখানে সাবজেক্ট দিছে। তো এখানে টু মানে যার উদ্দেশ্যে আমি লিখতেছি, আর সাবজেক্টটা কি, এখানে ফর্মটা দেয় না, যেহেতু আমি পরীক্ষার খাতায় লিখে দিতে হবে তাই আমাকে এখানে ওখানে ফর্ম কথাটা লিখতে হবে। আর এই যে এখানে এইভাবে দেখো, এখানে টেক্সট, এই যে এখানে টেক্সট আমি কি ইয়েতে লিখবো। হ্যাঁ, আর বাকি এই যে এইসব আরো অন্যান্য অনেক জিনিস আছে, এগুলো কোনো দরকার নাই। তুমি জাস্ট আমি যেভাবে তোমাদেরকে ফরম্যাট দেখিয়েছি সেই ফরম্যাট অনুযায়ী লিখতে পারলে কি এনাফ। তো আশা করি আমি এই আগামী কয়েকটা ক্লাস এভাবে তোমাদের নির্মিতি অংশ নিয়ে ক্লাস নিব, কারণ নির্মিতি অংশটা অনেক ছেলে মেয়ে কি করে না, বাসায় পড়ে না, বা মনে করে যে এটা তা পড়ার তেমন কিছু নেই। হ্যাঁ, এখানে অনেক বিষয় তাই তারা কি মিস করে এবং পরীক্ষার হলে একটা খারাপ রেজাল্ট করে আসে। তো এই কারণে আমি এই ইয়েটা নিব। তো আজকের ক্লাসটা তাহলে এতটুকুই, এখানে শেষ করছি। তো খুদে বার্তা এবং বৈদ্যুতিন চিঠি বা ইমেল নিয়ে আমি আগামীকাল তোমাদের একটা ছোট পরীক্ষা নিব। তো যারা যারা আমার এই পেইড গ্রুপে আছো, হ্যাঁ, তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো। আমি একটা ইমেল লিখতে দিব, একটা বৈদ্যুতিন চিঠি লিখতে দিব, এবং লিখে তোমরা সাথে সাথে সেটা স্ক্যানারে স্ক্যান করে সাথে সাথে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করবে, সেন্ড করবে। ওকে, আমি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু কারোটা একসেপ্ট করব না। ওকে, তাহলে ভালো থাকবে। ইনশাল্লাহ কালকে রাত্রে আবার 8টা বা 8:30টার দিকে বা 9টার দিকে আমি আবার ক্লাসটা নিব। গতকালকে যে ক্লাসটা মিস গিয়েছে সেটা আগামীকালকে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।